দর্শক, বিষয়ভিত্তিক অনুষ্ঠান যে কথা বলতে চাই অনুষ্ঠানের ৩৭তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আজকের আমাদের একটি ঐতিহাসিক মুহূর্ত, আনন্দঘন মুহূর্ত। আপনারা জানেন, বাংলা ভিশনের ১৩তম বর্ষপূর্তি এবং ১৪ বছরে পদার্পণ, ১৪ বছরের পা হলো বাংলা ভিশন। সেটি আজ দিনব্যাপী সেই অনুষ্ঠান চলছে। অনেকে এসছেন, অনেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা ভালোবাসেন, বিশেষ করে অগণিত দর্শক শুভাকাঙ্ক্ষী, তারা চোখ রাখছেন বাংলা ভিশনের পর্দায়। আমরা আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব না। আমাদের আলোচনার বিষয় খুবই ছোট্ট, গণমাধ্যম। আর এই আলোচনার জন্য ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। স্টুডিওতে আমি পরিচয় করে দিচ্ছি। একে একে আমার বাম প্রান্তে আছেন রেজানুল হক রাজা, বার্তা প্রধান, মাছরাঙা টেলিভিশন। তার পাশে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি ও সারা বাংলা, এবং তার পাশে আছেন জুলহাস আলম, ব্যুরো চিফ এপি। স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও সংযুক্ত থাকার জন্য অনুরোধ করছি এবং যে কোনো প্রশ্ন এবং ছোট করে মতামত সংশ্লিষ্ট বিষয় করলে আমরা উপকৃত হব। আমরা যেই আলোচনাটা করতে চাই, বাংলা ভিশনের এই জন্মদিন, সেই জন্মদিনে যদি ছোট করে কিছু বলেন, বাংলা ভিশনকে কেমন দেখলেন, কেমন দেখছেন, সেই বিষয়ে ছোট করে নিয়ে আমরা। অভিনন্দন দিবু ভাই, বাংলা ভিশনের এই ১৪ বর্ষে পদার্পণ উপলক্ষে আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা তো আসলে সহযোদ্ধা, আপনারা একটু আগে এসছেন, আমরা পরে, বাট একই নেচারের চ্যানেল আমরা। তো আমরা এই মুহূর্তে মিডিয়ার যে পরিস্থিতি, তাতে কিন্তু আমাদেরকে নতুন করে আবার একটা যুদ্ধে নামতে হচ্ছে। সেই যুদ্ধে অবশ্য সবাই মোটামুটি একই কাতারে। তো যাই হোক, বাংলাদেশের মিডিয়া অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে, তারপরেও এমন একটা অবস্থায় আছে যেটা আমার মনে হয় যে এখনও মানুষ অনেকাংশে তথ্য জানার জন্য মিডিয়ার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, হয়তো কখনো কখনো পরিবেশনের দিক থেকে কখনো কখনো ভুল ত্রুটি হয়, তো তারপরেও আমি মনে করি মানুষ এখনও অনেকখানি মিডিয়ার উপর নির্ভরশীল তথ্য জানার জন্যে। এবং সেই ক্ষেত্রে বাংলা ভিশনের যে ভূমিকা আমি দেখি বেশ অভিনন্দন পাওয়ার যোগ্য, এবং আমি এই সুযোগে আবারও অভিনন্দন জানাই এবং বাংলা ভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের উদ্যোক্তা, কলাকুশলী, সাংবাদিক সবাইকে অভিনন্দন জানাই। একটা কঠিন সময়ে 14টি বছর পার করা, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। সেই দিক থেকে একটা বড় অভিনন্দন বাংলা ভিশনকে। বাংলা ভিশন আর সব চ্যানেলের মতোই আমি বলবো যে নাড়া চড়াইয়ের ভেতর দিয়েই শুরু থেকে গিয়েছে। কিন্তু শুরু থেকেই বাংলা ভিশনের দুটো জিনিস আমাদের কাছে খুব স্পষ্ট লেগেছে। একটি হলো, বাংলা ভিশন খুব শুদ্ধতার ভিতরে থাকার চেষ্টা করেছে। টেলিভিশন শুদ্ধতার মাধ্যম, টেলিভিশনে শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ সংবাদ, শুদ্ধ অনুষ্ঠান, এবং আমার মনে হয় যে বাংলা ভিশন সেই চেষ্টাটা করেছে। বাংলা ভিশনের কোনো অনুষ্ঠান নিয়ে আজ পর্যন্ত কোনো বিতর্ক হয়নি। বাংলা ভিশনের সংবাদ নিয়েও বড় ধরনের কোনো নেতিবাচক কথা উঠে নেই। আপনি নিজে একজন সক্রিয় সংবাদকর্মী এবং এখানে একদল একঝাঁক আমি বলবো তরুণ কর্মী আছেন যারা নিবেদিত প্রাণ সংবাদের প্রতি। বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় প্রহরী হলো গণমাধ্যম। সেখানে গণমাধ্যম হিসেবে, পর্যবেক্ষণকারী হিসেবে, ওয়াচডগ হিসেবে বাংলা ভিশন তার অবস্থান সংহত করে রেখেছে এবং আগামী দিনগুলোতে রাখবে, সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ। জি, বাংলা ভিশনকে জন্মদিনের শুভেচ্ছা, এবং বিশেষ করে আমাদের সহকর্মী যারা আছে, সাংবাদিকতায় যারা আছে এবং অন্যান্য কলাকুশলী, সবাইকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে, বাংলা ভিশন আমার খুবই প্রিয় চ্যানেল। বিশেষ করে যে বিনোদনের যে অংশটি, সংবাদ তো আছেই, আমি জানি অনেকগুলো নাটক এই বাংলা ভিশনে জনপ্রিয় হয়েছে, এবং সিরিয়াল, মেগা সিরিয়াল, অনেকগুলো সিরিয়াল আমি নিজেও অনেক সময় সেগুলো দেখি এবং কিছু। তো সেই জায়গা থেকে বাংলা ভিশন, যেটি রেজা ভাই বললেন যে এই পথ পরিক্রমায় বাংলা ভিশনকে নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়নি, অত্যন্ত পরিশুদ্ধ, এবং যেটি অলরেডি বলেছেন, সেই দিক থেকে বাংলা ভিশন আরও এগিয়ে যাবে আর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। আমরা এখন যে বিষয়ে আলোচনা করতে চাই, যে সাম্প্রতিক সময় যে এই আলোচনাটা কিছুটা স্পর্শ করেছেন আপনি, সেটি হচ্ছে যে একটা সংকটের মধ্যে দিয়ে হঠাৎ করে কেন এই সংকটটা, আর এই সংকটটা কি ভবিষ্যতে এই আরও যে টেলিভিশন পাইপলাইনে আছে, প্রায় 33টা, 1 ইয়ারে আছে,
আরও সর্বমোট 42টা আসার কথা, তাহলে সংকট যদি এখনই শুরু হয় তাহলে সামনের ভবিষ্যৎটা কি আসলে এই গণমাধ্যমে? সেটা তো খুবই সহজ উত্তর। এখনই যদি সংকট তৈরি হয়ে থাকে তাহলে সামনে যদি আরও টেলিভিশন চ্যানেল আসে সংকট তো আরও বাড়বে, কোনো সন্দেহ নেই। আমার মনে হয় সংকটের শুরুটা এরকম হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে টেলিভিশনের অনুমোদনগুলি দেওয়া হয়েছে অতীতে, বিএনপি সরকারের সময় দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সরকারের সময় দেওয়া হয়েছে, এই দেওয়ার সময় কোনো স্টাডি করা হয় নাই যে মানে কি এটার যে একটা মার্কেটটা, বা ধরেন টেলিভিশন চলে মূলত বিজ্ঞাপনের আয় দিয়ে, তাই তো? মূলত আমাদের একমাত্র ইনকাম হচ্ছে বিজ্ঞাপন। তো সেই বিজ্ঞাপনের বাজার কীরকম, সেই বিজ্ঞাপন দিয়ে কতগুলি টেলিভিশন চলতে পারে, সেই রকম কোনো হিসাব নিকাশ করা হয় না শুরুতে। অবশ্য এখন তো এসে দাঁড়িয়েছে প্রায় এখন 33টা চ্যানেল অন এয়ারে আছে, আরও কয়েকটি অনুমোদন, 9টি আসতেছে, আরও 9টি অনুমোদন পাওয়া তারা আসছে। এখন শোনা যাচ্ছে আরও নতুন করে অনুমোদন আরও কিছু দেওয়া হবে। তো আস্তে আস্তে বড় হয়েছে। সুতরাং প্রথম দিকে এই জিনিসটা হয়তো ভাবার দরকার ছিল না, কিন্তু যখন সংখ্যা বেড়ে যাচ্ছিল তখন এটা ভাবা উচিত ছিল। আসলে এখন যে পরিস্থিতি, তাতে আমাদের যে বাজার, মানে আমাদের ইনকামের সোর্স যেটা বিজ্ঞাপন, সেটির যে সাইজ, সেই তুলনায় এতগুলি চ্যানেল যেটা এখন চলছে 33টা, সেটি উপযোগী না। মানে এই ম্যাচ বাজারের সঙ্গে টেলিভিশনের সংখ্যায় ম্যাচ করছে না। আমাদের বিজ্ঞাপনের একটা তো কথা আছে যে মুক্তবাজার অর্থনীতিকে সেভাবে নিয়ন্ত্রণ করা কি সম্ভব? এখানে তো প্রতিযোগিতা হবে না। এটা মুক্তবাজার অর্থনীতির বিষয় না, এটা তো সরকারের অনুমোদনের বিষয়। কেউ ইচ্ছে করে টেলিভিশন চ্যানেল চালু করতে পারে না, সরকারের একটা অনুমোদন লাগে। দেখেন, এর সঙ্গে অনেক বিষয় জড়িত। আপনি যখন একটা চ্যানেল করবেন, আপনি যখন সেখানে আপনি যখন অনেককে নিয়োগ দিবেন, কর্মী নিয়োগ দিবেন, তাদের রুটি রুজি জীবন জীবিকার ব্যাপার আছে। আপনি চালালেন, শুরু করলেন, চললো না, বন্ধ করে দিলেন, এটা তো কোনোভাবেই কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না, কারণ মানুষের জীবন জীবিকা জড়িত। সেই বিবেচনা করা, মানে টেলিভিশন চ্যানেলে পারমিশন দেওয়ার সময় সংখ্যাটা হিসাব করা হয় নাই। এখনও আরও যদি 9টা আসে তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে দেখেন। এই কারণেই ক্রাইসিসটা শুরু হয়েছে, এবং সে কারণে অনেক চ্যানেলের বেতন ঠিকমতো হচ্ছে না। ম্যাক্সিমাম চ্যানেলের বেতন ঠিকমতো হয় না। অনেক চ্যানেলের মালিক ইনকাম কমে যাওয়াতে তাদের কর্মী ছাঁটাই করছে। অনেক চ্যানেল বার্তা বিভাগ বন্ধ করে দিয়েছে। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে বাজারের তুলনায় চ্যানেলের সংখ্যা বেশি। তো ভবিষ্যতে যদি আরও চ্যানেলের সঙ্গে যুক্ত হয় তাহলে তো আমরা বুঝতেই পারছি চ্যালেঞ্জ মোকাবেলার কি করা উচিত, সেই প্রশ্নটা রাখবো। তবে তার একটা ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারাও যুক্ত থাকতে পারেন, প্রশ্ন এবং ছোট করে মতামত দিতে পারেন। আমি ইশতিয়াকের যে আপনাকে যেটি প্রশ্ন করতে চাই সেটি হলো যে তাহলে সামনে যে আরও মানে চ্যানেলগুলো আসবে এবং এখন যতগুলো আছে সবগুলো যদি সংকটের মধ্যে পড়ে তাহলে এই মিডিয়ার ভবিষ্যৎ কী? কয়েকটি কারণে সংকটটা হয়েছে। একটা হলো যে যেটি বলেছেন, চ্যানেলের তুলনায় চ্যানেলের সংখ্যা বাড়ছে, বিজ্ঞাপনের দর পতন করছে, বিজ্ঞাপনের সংখ্যা কমে যাচ্ছে, এবং বিজ্ঞাপন একমাত্র আয়ের উৎস। আরেকটা হলো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন চলে যাচ্ছে। এই বিজ্ঞাপনের একটা অংশ দেশে যাচ্ছে, দেশের বাইরেও চলে যাচ্ছে, কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না। এবং যেহেতু সামাজিক মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, মানুষের হাতে হাতে মোবাইল চলে আসছে, সে কারণে দেখা যায় যে মানুষ অনেক কম দেখছে টেলিভিশন। এটাও কিন্তু একটা ফ্যাক্টর। এই সামগ্রিক বিচারেই কিন্তু আমাদেরকে বিচার করতে হবে। তাই বলে কি আমি টেলিভিশনের লাইসেন্স আর দেবো না, কিংবা টেলিভিশন এগুলো বন্ধ হয়ে যেতে পারে? বিষয়টাকে আর একটু অন্যভাবে দেখতে হবে। টেলিভিশন একটি সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান নয়। ও যে পণ্যটা উৎপাদন করে, একটা সৃজনশীল পণ্য উৎপাদন করে, যেটা মানুষের মস্তিষ্ক থেকে উৎসারিত মানুষের মস্তিষ্কের জন্য। এবং সেটা হলো এমন একটা পণ্য যেটা আপনার আর্থসামাজিক অবস্থানটাকে, একটা রাষ্ট্রের সামাজিক সাংস্কৃতিক সব কিছুর বহন করে টেলিভিশন। সেই দৃষ্টিকোণ থেকে টেলিভিশনের বিজনেস মডেলকে একটু অন্যভাবে আসলে দেখা দরকার।
প্রথমত টেলিভিশন আপনি কি এটা লাভ ক্ষতির প্রতিষ্ঠান হিসেবে দেখবেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি বাইরের পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা কয়েকটা দৃষ্টান্ত আমি দেখাতে পারি। টেলিভিশন ডেফিনেটলি প্রফিট করবে, টেলিভিশনকে আয় করতে হবে না, আয় না করলে কোথা থেকে ব্যয় করবে। কিন্তু সব কিছু এই শুধু আয় ব্যয়ের উপরে নির্ভর করে না। যেমন ধরেন পৃথিবীর সবচেয়ে বড় টেলিভিশন যদি আপনি CNN এর বিজনেস মডেলটা দেখেন, CNN কিন্তু শুরু থেকে টেড টার্নার যে কথাটি বলে আসছে যে দিস ইজ নট এ বিজনেস, আবার তারা বলছে নিউজ ইজ এ বিজনেস। এখন তারা যেটা বলে যে আপনি গেছেন নিশ্চয়ই, যারা গেছেন আমেরিকাতে, CNN এর একটা বিজনেস ডিস্ট্রিক্ট আছে। CNN এমনভাবে প্রতিষ্ঠিত, CNN যদি 1 টাকার বিজ্ঞাপনও না পায় তারপরে CNN তার প্রবৃদ্ধি বজায় রাখতে পারবে, CNN তার অনএয়ার বজায় রাখতে পারবে, কারণ তাকে সাপোর্ট করার জন্য প্রচুর পরিমাণে অন্যান্য সহায়ক প্রতিষ্ঠান আছে। আমরা যদি টাইমস অফ ইন্ডিয়া এবং ইকোনমিক টাইমস ওদের দিকে যাই, তাদের একটা টেলিভিশন আছে টাইমস নাও। এই 3টা প্রতিষ্ঠানে যদি তাকান, ওরা প্রফিট করছে, কিন্তু ওদের যে অরিজিনাল কোর গ্রুপ যেটা রেকিট অ্যান্ড কোলম্যান, যেটা এখন ব্যাংকেজারে পরিণত হয়েছে, ওদের ব্যবসার তুলনায় কিন্তু পত্রিকা ব্যবসা কিছু না। বাট এই 3টা প্রতিষ্ঠানকে ওরা দেখে মোস্ট প্রেস্টিজিয়াস অর্গান হিসেবে। এখন আমাদের মালিকদের দেখেন, মালিকদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা ব্যবসা করেন, তাদের একটা প্রতিষ্ঠান হলো একটা টেলিভিশন বা একটা পত্রিকা। এই টেলিভিশন বা পত্রিকা তাকে সমাজে নানা ধরনের আমি বলবো মর্যাদার জায়গায় নিয়ে যায়, তাদের অনেক সংযোগ স্থাপনে সাহায্য করে, কিন্তু সে নিশ্চয়ই ওই চানাচুরের ব্যবসার সাথে এটিকে চিহ্নিত করলে চলবে না। চানাচুরের কনজিউমার 16 কোটি 17 কোটি মানুষ, কিন্তু টেলিভিশন 3 কোটি মানুষ বা 4 কোটি মানুষ দেখে। কিন্তু যে প্রোডাক্টটা টেলিভিশন উৎপাদন করে সেটার ভ্যালু আর্থিক মূল্যের চেয়ে অনেক বেশি। আমাদেরকে আসলে সেই দৃষ্টিকোণ থেকে পুরো ব্যবসাটাকে দেখতে হবে। সমাধানের আরেকটি জায়গা হলো টেলিভিশনের বিজ্ঞাপন থেকে আয় কমছে, কিন্তু টেলিভিশন তো মানুষের ঘরে যাচ্ছে ঠিকই, আপনি পয়সা দিয়ে টেলিভিশন দেখছেন, আপনার কাছ থেকে কেবল অপারেটর টাকা নিচ্ছে। এবং আমাদের একটা রাফ হিসাবে, আমরা আজকে সকালে একবার হিসাব করছি, কালকে আমাদের সেমিনারেও আমরা দেখিয়েছি, মাসে 8 থেকে 10 হাজার কোটি টাকা টেলিভিশনের খাতে বাংলাদেশের মানুষ ব্যয় করছে প্রতি মাসে। তার যদি 1% শেয়ার চিন্তা করেন টেলিভিশনগুলো পেত, কালকে তথ্যমন্ত্রী আমাদের সাথে ছিলেন, উনি বলেছেন 5 টাকা করে যদি একটা টেলিভিশন পার গ্রাহক থেকে পায়, তাতে কমপক্ষে একটা টেলিভিশনের 15 কোটি টাকা মাসে আয় আসে। তা আমি মনে করি সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। টেলিভিশনের যারা কেবল অপারেটর আছেন, ডিস্ট্রিবিউশন আছেন, ডিস্ট্রিবিউশন থেকে আমাকে পেতেই হবে। এটা সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউশন থেকে পয়সা আসে। বিজ্ঞাপন ইজ নেভার এ মেইন সোর্স ফর টেলিভিশন। কারণ এই জায়গাটা আমাদের কিভাবে আমরা করব, ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, এবং এই ক্যাশটাকে আমাদেরকে পেতে হবে, এবং দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়েল ক্যাশ কাউ ফর টেলিভিশন। জি, জুলাস আলম, আপনি কিভাবে দেখছেন টেলিভিশন মিডিয়ার চ্যালেঞ্জ সামনে? সারা বিশ্বে কিন্তু আসলে মিডিয়ার বাজেট কমে গেছে কোথাও হয়তো বিজ্ঞাপনের কারণে। যেমন আমি যে সংস্থায় কাজ করি, তার $1 বিলিয়ন উপরে আয় ছিল, কিন্তু সেটি হঠাৎ করে 2007-08-এ 600 মিলিয়ন বা 700 মিলিয়নে চলে আসলো। তাহলে কি করবে? এদিকে আবার ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো, এপির মতো বা রয়টার্সের মতো, তারা কিন্তু আবার মিডল ইস্টে, ইরাকে, যুদ্ধে ইত্যাদিতে, সিরিয়াতে, এসব জায়গায় অনেক ইনভেস্টমেন্ট করে খরচ বাড়ছে। তাতে কি হয়েছে যে একটা ভলেটাইল একটা সিচুয়েশন তৈরি হয়েছে। কিন্তু সেখান থেকে আন্তর্জাতিক মিডিয়া কি করেছে, তারা খোঁজার চেষ্টা করেছে যে ইনকামটা আর কোথায় আছে। যেমন এটা শুধু টেলিভিশনের সংকট যে বাংলাদেশে সেটা না, এটা সমস্ত মিডিয়ারই সংকট। বিবিসির অনেক বাজেট কাট হয়েছে। বিবিসির যে চিফ এক্সিকিউটিভ আছে, তার একটা বক্তব্য শুনছিলাম, উনি বলছিলেন যে আমাদের অনেক গ্রেট প্রোগ্রামস এগুলো কাট করে দিতে হবে। তো এই সংকটটা কিন্তু আমাদের আছে। সো আমি যেটা বলবো যে বাংলাদেশে কিন্তু বিজ্ঞাপনের যে মার্কেট, যেটি রাজা ভাই বললেন, যে আমি একটা তথ্য দেখছিলাম যে 1500 থেকে 1600 কোটি টাকা বিজ্ঞাপনের মার্কেট। আবার আরেকটি হিসাবে দেখলাম যে 2018-তে 1000 কোটি টাকার মতো ব্যয় করেছে বাংলাদেশি কোম্পানি বা বাংলাদেশে ব্যবসা করছে বিদেশি কোম্পানি মিলে, সবাই মিলে 1000 কোটি টাকা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে। এবং আরেকটি পরিসংখ্যানে দেখলাম যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 30টা দেশের মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং অ্যাডভার্টাইজিং মার্কেট। তার মানে হচ্ছে যদি 1000 কোটি হয়ে থাকে, তারা বলছে যে 2020 বা 22 নাগাদ এটা প্রায় ডাবল হবে। তাহলে এই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের মার্কেটটা তো অনেক বড় একটা মার্কেট। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হয়েছে
সেটা হচ্ছে যে গত কয়েক বছরে যেভাবে বিদ্যুৎ ছড়াচ্ছে গ্রাম পর্যায় পর্যন্ত, তাতে কিন্তু দর্শকের আপনার দেখার যে মার্কেট বা অডিয়েন্সের যে সংখ্যা সেটা কিন্তু বাড়ছে, তাদের আগ্রহ বাড়ছে। এবং আমার কাছে আমার নিজস্ব কাজ আছে এটাই, যে গ্রামে কিভাবে বিদ্যুতের কারণে টেলিভিশনের বিস্তার ঘটছে। তো সেই জায়গা থেকে আমি দেখার চেষ্টা করেছি যে বাংলাদেশের মার্কেট বড় আছে, কিন্তু এটা আমরা ধরে রাখতে পারছি না। যে কথাটি রেজা ভাই এবং রাজা ভাই দুজনেই বললেন যে টাকাগুলো হয় কোথাও চলে যাচ্ছে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে 1000 কোটি টাকা ডিজিটাল প্ল্যাটফর্মে গেছে, তার প্রায় 80% 70% নিয়ে গেছে ফেসবুক এবং গুগল, এবং সেই টাকা বাংলাদেশের সরকার কোনো অংশ পায়নি। তাহলে কি হচ্ছে? এপির কথা যেটা বলছিলাম, যে তার যে ট্র্যাডিশনাল মার্কেট ছিল, আপনি জানেন এপি একটা সমবায়, নিউ ইয়র্ক টাইমস এটার সদস্য, ওয়াশিংটন পোস্ট এটার সদস্য, এরকম এই সমবায়ে তারা যে ফি দেয়, পাশাপাশি তারা আবার সাবস্ক্রাইব করে। যেমন লস অ্যাঞ্জেলস টাইমস এপির ক্লায়েন্ট ছিল, ও এপি এখন সাবস্ক্রাইব করে না, কারণ অনেক তার জন্য এক্সপেন্সিভ হয়েছে। বিবিসি আমাদের আর ক্লায়েন্ট নাই, আল জাজিরা যুক্ত হয়েছে। তো এইসব কারণে কি হচ্ছে যে আমাদেরকে ডাইভার্সিফাই করতে হয়েছে। এবং কিভাবে ডাইভার্সিফাই করেছে? এপি ডিজিটাল প্ল্যাটফর্মে মিলিয়ন ডলার এই রেভিনিউ বাড়ানোর জন্য সুইচ করেছে, ট্র্যাডিশনাল থেকে সুইচ করেছে। এবং তাতে কি হচ্ছে, গুগল টাকা দিত না, গুগলকে এপি থ্রেট করেছে যে তোমার ওখানে আমার নিউজ পাওয়া যায়, আমার ভিডিও পাওয়া যায়, আমার ছবি পাওয়া যায়, আমার গ্রাফিক্স পাওয়া যায়, তুমি টাকা না দিলে আমি তোমাকে সু করবো। ইয়াহুর সাথে তার ডিল আছে, ইয়াহু এপিকে টাকা দিচ্ছে, এওএল ওদের সাথে আছে, এমএসএন এর সাথে আছে। এরকম কি হচ্ছে, আমি যেটা বলছিলাম, বাংলাদেশের প্রবণতা আছে যে আমাদের মার্কেটে যে সংকট আছে, আমাদের যে স্ট্রাকচার যেটা সেই সংকট আছে, পাশাপাশি কেবল অপারেটররা বাংলাদেশে আমি ক্লিয়ারলি বলতে চাই যে একটা মাফিয়া চক্র কন্ট্রোল করে কেবল অপারেটরদের এই ব্যবসা, এবং তারা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, সার্ভিস তাদের খুবই পুয়ার, কিন্তু তারা নিয়ে যায়। এবং এখন ডিজিটাল বক্সের মাধ্যমে তারা কিন্তু অনেক বেশি টাকা নিচ্ছে। আপনি যে কোনো ডিজিটাল বক্সে আপনি যদি কিনতে যান, অন্তত আপনাকে 3000 3500 টাকা শুধুমাত্র এই বক্সটা কিনতে হবে। তারপর প্রতি মাসে 500 থেকে 1000 টাকা করে নিচ্ছে অঞ্চল ভেদে, এলাকা ভেদে। গুলশানে একরকম, মিরপুরে আরেক রকম। কিন্তু তার মানে এই 10,000 কোটি টাকা কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং এটার কিন্তু আমার এটাও কিছুটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এই ব্যবসা সম্পর্কে। তো সেই জায়গা থেকে আমি দেখার চেষ্টা করেছি এই টাকাগুলোর কোনো হদিস নাই। এই টাকাগুলো হুন্ডির মাধ্যমে বেশিরভাগ অন রেকর্ড বলছি ইন্ডিয়াতে চলে যায়, যেটার কোনো হদিস নাই। এবং দুঃখজনক হলো সত্য, এর মধ্যে থেকেই ওই মিডিয়া যেখান থেকে বঞ্চিত হয়, সরকার বঞ্চিত হয়, জনগণ বঞ্চিত হয়, সেই টাকা থেকে বাংলাদেশের নানা কনসার্ট, নানা বড় বড় আয়োজন করে সেখানে আমরা সবাই যাই, কিন্তু আমরা বোকার মতো সেখানে যাই, কিন্তু আমাদের সেক্টর সাফার করছে, আমাদের সাংবাদিকরা বেতন পাচ্ছে না, আমাদের চ্যানেলে নিউজ বন্ধ করে দিতে হচ্ছে, হাউস বন্ধ হয়ে যাচ্ছে। এবং এখন আমাদের চিন্তা করতে হচ্ছে যে টেলিভিশনকে কোনো রকমে বেঁচে থাকতে পারি কিনা। একটা কথা উনি বলছিলেন যে ইয়াহু কিংবা গুগলকে যে সু করার বিষয়টা, এপি একটা আমেরিকান প্রতিষ্ঠান, গুগলও আমেরিকান প্রতিষ্ঠান, ফলে ওখানে কিন্তু ডিল করাটা অনেক সহজ হয়েছে। আমাদের জন্য কিন্তু এটা খুব কঠিন, কারণ সে ফরেন সয়েল থেকে আমার এখান থেকে বিজ্ঞাপন নিয়ে যাচ্ছে। উনি যে তথ্যটা দিয়েছিলেন প্রায় 80%, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে 90% বিজ্ঞাপন চলে যাচ্ছে হলো ফেসবুক এবং গুগলে। আবার টেলিভিশনের যে কোর মার্কেট আছে 500 থেকে 700 কোটি টাকার, সেইটার একটা 50%-এর বেশি চলে যাচ্ছে ভারতের চ্যানেলগুলোতে, যেখানে আমরা পাওয়ার কথা ক্লিন ফিট, সেখানে বাংলাদেশের বিজ্ঞাপন ভারতীয় চ্যানেলে প্রচার হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশের জন্য দেখা যায়, ওই চ্যানেলে দেখা যাবে, কারণ ফরেন মার্কেট ধরতে হবে। অদ্ভুতভাবে এটা একটা দুর্নীতি, কারণ ইন্ডিয়াতে ওই সময় অন্য প্রোগ্রাম চলে, বিজ্ঞাপনটা দেখা যায়। এই দুর্নীতিটা বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছে আগামীকাল থেকে, আমরা শুনেছি যেটা হবে। কিন্তু সামগ্রিকভাবে সারা পৃথিবী টেলিভিশনের বিকল্প পথ খুঁজছে, এটা সত্য কথা, পত্রিকাও বিকল্প পথ খুঁজছে সামগ্রিকভাবে গণমাধ্যম। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমকে বাঁচানো সম্ভব যদি রেগুলেশনসটা একটু, নিয়ন্ত্রণটা সরকারের দিক থেকে একটু হেলদি। আচ্ছা, এই জায়গাটায় আমি 10,000 কোটি টাকা যে তুলে তার 1 টাকার ভ্যাট জমা পড়ে না। আচ্ছা, আমি এই জায়গাটা বলি যে এই যে একটা তো নীতিমালা থাকা দরকার প্রত্যেকটা, যেমন গার্মেন্টসে একটা ন্যূনতম মজুরি আছে, ওটা যদি যখন বঞ্চিত হচ্ছে তারা রাস্তায় নেমে যাচ্ছে। বাট এখন কিন্তু টেলিভিশনগুলোতে প্রায় সব মিলে প্রায় 10,000 কর্মী ধরা হয়। তো তাদের এটা কি, তাদের মানে
মানে ন্যূনতম মজুরিটা কি আর উচ্চতম মজুরিটা কি, তার তো কোনো নেই। এত বছরেও কিন্তু এটার একটা কোনো কাঠামো তৈরি হলো না, এর কারণ জি হয়নি। বাট বললাম না, শুরু থেকেই একটা দুটো তিনটা করে করে চ্যানেল হতে হতে না, তখন চিন্তা করা হয় না যে এটা এত দূর পর্যন্ত গড়াবে। তবে এখন এটা সত্য যে নিউজ পেপারের এমপ্লয়ীদের জন্য যেমন ওয়েস্ট বোর্ড আছে, টেলিভিশনের জন্য ওয়েস্ট বোর্ডের দাবি উঠেছে এবং সরকার সেটা মেনে নিয়েছে, অ্যাগ্রি করেছে। এবং সম্ভবত আগামী ওয়েস্ট বোর্ড যেটা হবে সেটার মধ্যে ইলেকট্রনিক মিডিয়া ইনক্লুডেড হবে এবং গণমাধ্যম কর্মী আইন যেটি হতে যাচ্ছে। হ্যাঁ, তো এবং আমি যদি নাও হয় মানে এটা রেগুলেট করবে 2006 এর শ্রম আইন অনুযায়ী ইলেকট্রনিক মাধ্যম, বাট এটা রেগুলেট করবে কে? মানে এটা এটা কি পত্রিকার স্বতন্ত্র জন্য কোনো কমিশন? হ্যাঁ, এটা তথ্য মন্ত্রণালয় করবে। পত্রিকার ওয়েস্ট বোর্ডটা কে দেখে, তার ওভারসি করে তথ্য ন্যাশনাল সেক্রেটারিটা দেখেন, মানে তথ্য মন্ত্রণালয়। তো টেলিভিশনটাও তাই করবে। এখানে মিনিমাম একটা ওয়েস্ট বোর্ড হবে। কিন্তু দেখেন আপনি ওয়েস্ট বোর্ড দিয়ে না, কিন্তু টেলিভিশনে তো আর্থিক এটা সংকটটা কাটাতে হবে। আর্থিক সংকট, তো সেই ওয়েস্ট বোর্ডটা সে যাতে কোথা থেকে দিতে করবে, ইমপ্লিমেন্ট করবে কিভাবে? না সরকারের কিছু সহযোগিতার প্রয়োজন আছে। সেটা আমি বলছিলাম। ওয়েস্ট বোর্ড তো দিলেই হবে না। ওয়েস্ট বোর্ড এরকমও আছে যে ওয়েস্ট বোর্ড দিলে আরো খারাপ পরিস্থিতি হতে পারে, এরকম কেউ কেউ বলার চেষ্টা করেন। আসলে আমার প্রথমে টেলিভিশনকে আপনার রেজা যেটা বলেছে আমি এর সঙ্গে একমত। দৃষ্টিভঙ্গিটা যদি একটু পাল্টাতে হবে আমাদেরকে। পত্রিকা বলেন, আমরা যদি 8-10টা ব্যবসার সাথে এটাকেও একটা ব্যবসা মনে করি এবং এখান থেকে আমি প্রফিট করার চিন্তা করি, তাহলে তো খুব হবে না। বড় বড় হাউজের অনেক টেলিভিশন আছে, জানো, অনেক বড় বড় হাউজের আছে। তারা যদি এটাকে ওইভাবে না দেখে এটাকে একটা সিএসআর হিসেবে দেখেন, সোশ্যাল সিএসআর হিসেবে দেখেন। কিন্তু অনেকে তো দেখা যাচ্ছে যে অন্যান্য সব ব্যবসা গুটিয়ে বরং এটাতে আবার কনসেন্ট্রেট করছে উল্টা। যাই হোক, এখন আপনার এখন গভর্নমেন্টের এতদিন এটি চলেছে কোনো ধরনের রেগুলেশনস ছাড়া। এখন সরকারের হস্তক্ষেপ জরুরি হয়ে গেছে এই কারণে, যেটি বারবার আমরা বলছি। আপনি জানেন যে আমাদের টিভি সাংবাদিকদের নিয়ে একটা সংগঠন করেছি আমরা, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। আমরা এই ক্রাইসিস নিয়ে গতকাল একটি রাউন্ড টেবিল ডিসকাশনের আয়োজন করেছিলাম। সেখানে তথ্যমন্ত্রী ছিলেন এবং এই সেক্টরের যত স্টেক হোল্ডার তারা সবাই ছিলেন। তাদের সবাই মুখোমুখি বসিয়ে আমরা আলোচনাটা করেছি এবং সেখানে ইভেন কালকে আপনার ডিস্ট্রিবিউশন যারা, মানে কেবল অপারেটরদের প্রতিনিধি যারা ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ এটি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে না, এখন এটি করা যেতে পারে, শেয়ার করা যেতে পারে। তারা বলেছেন যে এখন 3 কোটি নাকি আপনার টেলিভিশন সেট আছে সারা বাংলাদেশে, 3 কোটি কানেকশন। তো সেখান থেকে যে টাকাটা ওঠে সেই টাকার একটা অংশ তারা দিতে পারেন, সেটি তারা নিয়ে আলাপ আলোচনা করবেন বলছেন। আর সরকারের ইনভেনশন জরুরি হয়ে গেছে এবং সরকার সেটা করছে। ইনফ্যাক্ট তথ্যমন্ত্রী বলেছেন যে আগামীকাল থেকে 1 তারিখ থেকে বাংলাদেশে কোনো বিদেশি চ্যানেলের কোনো বিজ্ঞাপন অন এয়ার করা যাবে না। যদি কেউ করে তার বিরুদ্ধে তারা অ্যাকশন নেবেন। সেই কমিটমেন্ট তিনি করেছেন সবার সামনেই। তো এবং তিনি নিজে বলেছেন যে এটি বন্ধ হলে 500 কোটি টাকা, 300 থেকে 500 কোটি টাকার বিজ্ঞাপন বাইরে পাচার হওয়া বন্ধ হবে। সেটি আমাদের লোকাল মার্কেটে আসবে, যার বেনিফিট টেলিভিশনগুলি পাবে। তো এখন সরকারের একটা হস্তক্ষেপ দরকার এবং যারা ডিস্ট্রিবিউশনে আছেন, কেবল অপারেটর, তাদেরকেও বুঝতে হবে যে এতদিন যে আমাদের কন্টেন্ট, আমাদের কমোডিটি তারা সেল করছেন, কিন্তু আমরা কিছু পাচ্ছি না। একটা খুবই দুঃখজনক, এটা চলে আসছে বহুদিন ধরে, বাট সেই অবস্থারও অবসান ঘটার সময় হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে যদি আমরা আমাদের দিক থেকে কিছু বলছি, টেলিভিশন মালিকদেরকেও বিষয়ে আসলে উদ্যোগী হতে হবে। কারণ তারা তো হ্যাঁ, অনেকেই যে ইচ্ছার বিরুদ্ধেও কর্মী ছাঁটাই করছেন, কারণ তারা কতদিন আর আপনাকে সাবসিডি দিয়ে চালাবেন। তাদের উদ্যোগী হতে হবে যাতে ইনকামটা বাড়ে, প্রতিষ্ঠানটা ভালো চলে। তো সব সেক্টরকে এখন আসলে অ্যাক্টিভ হওয়ার সময় এসেছে এবং এই ক্রাইসিসটা তৈরি হতে সবাই কিন্তু নতুন করে ভাবছেন। আমরা আশা করি যে সবার মধ্যে যে চেতনা বা যে একটা তাগিদ তৈরি হয়েছে, সেই তাগিদ থেকে এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা জায়গায় আমরা আসতে পারবো। এর মধ্যে দিয়ে কি এই যে পুরো সংকটটাকে, আর্থিক সংকট কাটানোর ক্ষেত্রে এই যে মালিক পক্ষ, বিভিন্ন পক্ষ বলে, এটা কি একটা কোনো যৌথ কোনো অ্যাকশন, মানে একটা কর্মসূচি নেওয়া হচ্ছে কিনা? বা এর আগে টেলিভিশন মালিকদের সাথে তথ্য মন্ত্রণালয়ের একটা বৈঠকে সরকার, মালিক পক্ষ এবং ডিস্ট্রিবিউশন পক্ষ একত্রে বসার একটা কমিটি করার সিদ্ধান্ত হয়েছিল। আমরা হয়তো দেখতে পাবো যে এটার মাধ্যমে সেই দিকে এগোচ্ছে কিনা। সরকারের সহযোগিতার কথা যদি মুস্তাফিজ ভাই আমরা একটু চিন্তা করি, দেখেন
যেহেতু সরকার ওয়েজ বোর্ড করে দেয় পত্রিকার জন্য, সেজন্য সরকারের দিক থেকে কিছু কমিটমেন্ট থাকে। যেমন গার্মেন্টসের ওয়েজ বোর্ডের কথা বলেছেন আপনি, সেজন্য সরকারের আবার কিছু কাজ করতে হয়, যেমন ব্যাক টু ব্যাক এলসি, তারপরে 25% পর্যন্ত ক্যাশ ইনসেন্টিভ, নানা ধরনের সাপোর্ট দিতে হয়। পত্রিকাগুলোকেও তেমনি সরকার কিছু সাপোর্ট দিয়ে থাকে, নিউজ প্রিন্ট আমদানিতে সুবিধা দিয়ে থাকে। পত্রিকাগুলোর একটা বড় বাজার হলো সরকারি বিজ্ঞাপনের বাজার, এবং সরকারের বিশেষ বিশেষ দিনগুলোতে যে ক্রয়পত্র সেটা যদি স্পেশাল প্রাইসে দেওয়া হয়, নর্মাল রেটে যদি বেশি রেটে পত্রিকাগুলো। টেলিভিশন কিন্তু যন্ত্রাংশ আমদানি বলেন, সরকারের প্রচার বলেন, উল্টা ফ্রি প্রচার করতে হয়। দুঃখজনক কি, বিটিভির একটা সংবাদ আমরা প্রচার করি, ওই 15 মিনিট প্রত্যেক দিন বা 20 মিনিট, ওই 20 মিনিটের ভ্যাট পর্যন্ত মৌকুফ হয় না, ওইটাও দিতে হয়। বিনা পয়সায় বিটিভি সংবাদ দেখে তার ভ্যাটটা বিটিভি আমাদের সমস্ত চ্যানেলকে দিতে হয়। সরকারের ডকুমেন্টারি পত্রিকাগুলো ক্রয়পত্র পায়, আমরা কিন্তু বিনা পয়সায় প্রচার করছি। আমার মনে হয় এখন একটু সরকার এই সহযোগিতার দৃষ্টিতে দেখতে পারে টেলিভিশনগুলোকে। না, এই বিষয়গুলি কি মানে কারেক্টলি উপস্থাপন করা, এগুলো সরকারের দৃষ্টিতে আনা হয়েছে, কালকে সেমিনারেও এই কথাগুলো আলোচিত হয়েছে। কিছুটা আসছে, বাট এক সিটিং এ তো সব প্রবলেম সব ডিটেল আলাপ করা যায় না। কিন্তু সরকার ফিল করছে যে ওয়েজ বোর্ড করতে গেলে তো আমাকে বেনিফিট দিতে হবে। অনেকে আচ্ছা, আমার একটা প্রশ্ন থাকলো যে অনেকে বলছে যে কিছুটা ইশতিয়াকরা বলছে যে এখন এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো শক্তিশালী হওয়ার কারণে টেলিভিশন মিডিয়ার প্রতি অনেকের আগ্রহ কমে যাচ্ছে, এটা সত্য কিনা? না, সেটি যেমন সত্য, আবার কিন্তু আগ্রহ বাড়ারও সুযোগ আছে, কারণ আপনি যদি রাইটলি প্লেস করতে পারেন, সেই রকম কি বলে এটাকে প্রোডাক্ট বা সেই ধরনের কন্টেন্ট যদি আমরা দিতে পারি, টেলিভিশনগুলো দিতে পারে, তাহলে আজকাল কি করে আপনি চ্যানেল 4-এর দেখবেন যে রোহিঙ্গা নিয়ে আমি এখানে একটা টেলিভিশনে 10 মিনিটের কিছু প্রচার করলাম বা 3 মিনিটে একটা রিপোর্ট প্রচার করলাম, ওরা 1 মিনিটে যে ক্লিপটা দিচ্ছে মানুষ ওইটা বেশি দেখছে। আমার কন্টেন্টে আমার ক্রিয়েটিভিটি থাকতে হবে, যে ওখানে আমি দাঁড়িয়ে পিটিসি, কিন্তু সেই ক্ষেত্রে তো যে আয় না করার কারণে কন্টেন্টের মান উপরে, সেই ক্ষেত্রে ওই যে অনুষ্ঠান বিভাগের পক্ষ থেকে বলা হয় যে তারা কোনো ভালো কোন প্রোগ্রাম হাতে নিতে পারে না, কারণ এটা ব্যয়বহুল কোন প্রোগ্রাম হওয়ার পরে কোনো স্পন্সর পায় না। এটা শুধু কিন্তু আমি একমত না, কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র আমাদের কিন্তু ম্যাটেরিয়ালস আছে, ওই যা আছে আমরা মেইন নিউজের জন্য যেটা করছি সেটা থেকে যদি আমরা ছোট ছোট ক্লিপ করে মানুষ যেটা দেখতে চায়, মানুষ গাড়িতে যাচ্ছে আধা মিনিটে একটা সে ক্লিপ দেখে ফেললো, 1 মিনিটে ক্লিপ দেখে ফেললো, সেখানে কিন্তু সমস্ত তথ্য দিয়ে যাচ্ছে। সিম্পল যে কোনো বিষয় নিয়ে এটা ক্রিয়েটিভিটির জায়গায় কিন্তু আমাদের ঘাটতি আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। দ্বিতীয়ত হলো যে আমি একটু রাজা ভাইয়ের একটা কথার সাথে, মালিকরা কেন টেলিভিশনকে সিএসআর হিসেবে দেখতে হবে, এটা ব্যবসা হিসেবে দেখো, কিন্তু ওই যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেখো। আলু পটলের ব্যবসা না, হ্যাঁ, ব্যবসাটা আলু পটলের ব্যবসা না, অন্য সাবান বিক্রির যে ব্যবসা, সেই ব্যবসার সাথে এই ব্যবসা হিসেবে দেখলে তো লাভ লসের প্রসঙ্গ না, লাভ লসের লাভটা কি ধরনের লাভ সেটা তো বিচার করতে হবে। আমি ক্যাশে 25 টাকা লস করেছি, কিন্তু আমি কি কাইন্ডে 100 টাকা আয় করেছি কিনা সেটা তো দেখা হয় না। এটা কেন বলছি, লাভ লসের বিষয়টা হলেও কিন্তু আমার তো মার্কেট আছে, আমার তো টাকা এখানে নিয়ে যাচ্ছে, খেয়ে ফেলছে অন্য কেউ, আমার সেই টাকাটা আমি ধরে রাখতে পারছি না। সো আমি যদি ওইটাকে পজিটিভলি দেখি, এখন অন্য একটা ব্যবসা করে আমি যদি 100 কোটি টাকা বছরে লাভের চিন্তা করি, মিডিয়া থেকে যদি আমার 2 কোটি টাকাও শেষে গিয়ে থাকে, সবকিছু ওকে থেকে, এই জায়গাটায় আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। তাহলে কি এখন যেটা বলা হচ্ছে যে আমাদের আসলে মার্কেটের তুলনায় বা প্রয়োজনের তুলনায় অনেক বেশি চ্যানেল, সেটা কি নিয়ন্ত্রণের কথা? আমি মার্কেট ইকোনমির তত্ত্ব আমি নিয়ন্ত্রণ করতে চাই না, কিন্তু আমি মনে করি যে আমি যে প্রস্তাবনাগুলো করেছি সরকারের দিক থেকে সহযোগিতার, আর মালিকদের দিক থেকে মার্কেট এক্সপানশন করবে, কিন্তু একই সাথে মার্কেটকে এক্সপ্লোর করারও একটা ব্যাপার আছে। যেমন ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে আমি কিভাবে কানেক্ট হতে পারি। দেখেন, যেই কর্মীটা বেতন পাচ্ছে না 3 মাস, সেও কিন্তু অফিসে যাচ্ছে, কিন্তু সেটা বন্ধ করে না, অর্থাৎ তার একটা অদম্য আগ্রহ আছে কাজ করার, সে কিন্তু কাজটা করতে চায়, সে কিন্তু একটা দিন ফাঁকিও দিচ্ছে না, কাজ করছে। সুতরাং এইখানে বিজনেস মডেলটাকে নতুন করে ভাবেন। আমি যা বলছি এটাই রাইট না, কিন্তু আপনি একটু চিন্তা করেন কিভাবে করবেন। এই কর্মীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, এবং গণতন্ত্রের স্বার্থেই কিন্তু গণমাধ্যমকে বাঁচিয়ে রাখতে হবে। অন্যথায় কিন্তু যদি গণমাধ্যম কোনো কারণে বক্তব্যে পড়ে, শুধু সামাজিক মাধ্যম যেটা কোনো সেন্সর নাই, যেটা কোনো গেট কিপিং নাই, এডিটোরিয়াল নাই, এ কিন্তু সমাজে একটা ডিজাস্টার ডেকে আনতে পারে। এখন পরিস্থিতিটা তো অনেকেই বলছে যে সেরকমই, যদি দ্রুত সংকট সমাধান না করা হয়, তাহলে প্রতিষ্ঠিত যে চ্যানেলগুলো সেগুলি যদি মুখ থুবড়ে পড়ে, তাহলে তো নতুনদের আশাটা আরো বিপজ্জনক। ডেফিনেটলি নতুন এই ক্রাইসিসটা মিট না করে আপনি নতুন চ্যানেল যদি দেওয়া হয়, তাহলে পরিস্থিতির
আরও অবনীত হবে, অস্থিরতা বাড়বে, বেকারত্ব বাড়বে, একটা সাংবাদিক সমাজের মধ্যে একটা আন্দাজ তৈরি হবে। তবে শুধুমাত্র আমরা বিজ্ঞাপনের শুধুমাত্র টেলিভিশনের জন্য বিজ্ঞাপন এই চিন্তাটা থেকেও আমাদের একটু দূরে আসতে হবে। যেটি বলা হচ্ছিল এখন যে ডিজিটাল মিডিয়ার যে এক্সপানশন হয়েছে, এখন কিন্তু এটাও মিডিয়া টেলিভিশন হাউসগুলো কিন্তু করছে, তারাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের দিকে ঝুঁকছে। কিন্তু প্রত্যেকটা টেলিভিশনের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা আমাদের কন্টেন্ট দিচ্ছি, সেখান থেকেও কিন্তু আয় হওয়া শুরু করেছে। এখন আর সামনের দুনিয়াতে ঘড়ি ধরে টেলিভিশনে অনুষ্ঠান বা নিউজ দেখার সময় আমার মনে হয় যে দিন দিন এই প্রবণতাটা কমে আসবে। নিউজটা মোবাইলেই দেখবে, কারণ মানুষ অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে। টিভি সেটের সামনে বসে নিউজ বা অনুষ্ঠান দেখার সময় হয়তো সামনে থাকবে না, তখন তারা ফোনে দেখবে। তো সেই কারণে ভিউয়ার থাকবে, কিন্তু আপনার দেখার ধরনটা চেঞ্জ হবে। তো আপনার এবং ধরেন কখনো আমি নিউজ মিস, অনেকে এখন ঘুমের থেকে উঠে আগে যেমন টেলিভিশন ছাড়তো যে কি আছে সর্বশেষ, এখন কিন্তু ঘুমের থেকে উঠে তার বালিশের কাছে যে মোবাইলটা সেটা অন করে কিন্তু সে দেখে নেয় যে কি সর্বশেষ। আমাদের প্রত্যেক জীবনের একটা প্রত্যেকের এরকম একটা অভ্যাস হয়েছে। এক্স্যাক্টলি। এখন আমি অন্তত 2টা মৃত্যু সংবাদ কাছাকাছি বিশিষ্ট মানুষের, শাহনাজ রহমতুল্লাহ এবং তার আগে কে যেন মারা গেছে, 2টা মৃত্যু সংবাদ কিন্তু আমি প্রথমে ফেসবুক অন করে আমি দেখতে পেলাম। এটা তো আপনার যে পত্রিকা তো পড়ে না, ডিএনসিসি মার্কেটে যে আগুনটা লাগছে, এটা কিন্তু সবাই আমরা ঘুম থেকে উঠে দেখলাম। যাই হোক, তো এদিকেও কিন্তু ঝুঁকছে, টেলিভিশন মিডিয়াগুলো ঝুঁকছে, পত্রিকাগুলিও ঝুঁকছে। এই মিডিয়াতে তো আমাদের যেতেই হবে। কিন্তু সব মিলিয়ে বড় যে কয়েকটা বিষয়, একটা হচ্ছে যে আপনার সরকারের সাপোর্ট লাগবে, আর একটা হচ্ছে যে আমার কন্টেন্ট যারা বিক্রি করতেছে তারা যে টাকাটা ইনকাম করছে, যেটি আমাকে শেয়ারিং করতে হবে, 8 থেকে 10,000 টাকা, সেটা আমাকে শেয়ার করতে হবে। এটি যদি আমরা পাই আর বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন যদি বন্ধ হয়, তাহলে যে ক্রাইসিসের মধ্যে আমরা এখন পড়েছি, ইমিডিয়েট একটা সলিউশন আমরা এখান থেকে পাবো এবং এই আর্থিক সংকটটা কিছুটা হলেও দূর হবে বলে মনে করি। ধন্যবাদ। আমরা আসলে সেটাই প্রত্যাশা করি। তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা অবশ্যই এই মিডিয়াগুলোতে প্রচুর কর্মসংস্থান হয়েছে এবং নতুনরা আসছে এবং তাদেরও প্রতিভা বিকাশের সুযোগ হচ্ছে এই টেলিভিশন মিডিয়াগুলো। কিন্তু যদি এই সংকটটা যদি একেবারে স্থায়ী রূপ নেয়, তাহলে সেই ক্রিয়েটিভিটির জায়গাগুলো নষ্ট হবে এবং নতুনদের কর্মসংস্থানের পথ বন্ধ হবে। আমরা নিশ্চয়ই সেটা প্রত্যাশা করি না। আমরা চাই যে বাংলা ভিশন যেমন তার শিশু অবস্থা কাটিয়ে কৈশোরে পা দিয়েছে 14 বছরে, সেই কৈশোরের উদ্দীপনা এবং তারুণ্যের যে উদ্দীপনা, দুটি সংমিশ্রণে বাংলা ভিশনে এগোক এবং যারা তার সাথে আছে এবং সামনে যারা আসবে সবাই যাতে এই পথ ধরে সামনে এগোতে পারে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আজ রাত 2টায় পুনঃপ্রচার হবে এবং আগামীকাল অন্য বিষয় নিয়ে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।